বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আবার আমরা এই অনলাইন ক্লাসে আলোচনায় এসেছি। আমাদের আজকের আলোচনার বিষয় গ্যাসেস ল। এর আগের দুইটা লেকচারে আমরা বয়েলস ল এবং চার্লস ল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং সেই আলোচনার ক্ষেত্রে আমরা দেখেছি বা যেটা আমি উপস্থাপন করার চেষ্টা করেছি যে বয়েলস ল এবং চার্লস লকে সাধারণ গণ্ডি পেরিয়ে ভিন্নভাবে কিভাবে উপস্থাপন করা যায় এবং সেই উপস্থাপনাটা অবশ্যই আমাদের পরীক্ষা কেন্দ্রিক এবং ভর্তি পরীক্ষা কেন্দ্রিক হতে হবে। কারণ ইন্টারমিডিয়েটে সায়েন্সের স্টুডেন্টদের দুইটা লক্ষ্য থাকে। একটা লক্ষ্য হচ্ছে যে ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করতে হবে। দ্বিতীয় লক্ষ্যটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভালো একটা জায়গায় নিজেদের অবস্থান তৈরি করতে হবে, অর্থাৎ অ্যাডমিশন টেস্ট। তো এই দুইটাকে সামনে রেখেই কিন্তু ইন্টারমিডিয়েটে প্রস্তুতি নিতে হবে এবং সেই প্রস্তুতির জায়গাটা থেকে কার দায়িত্ব কত এই ভাগাভাগিটা কিন্তু সেরে নিতে হবে। কীরকম? যে এখানে তিনটা পক্ষ আছে। একটা পক্ষ হচ্ছে প্রাতিষ্ঠানিক, অর্থাৎ শিক্ষক, প্রার্থী নিজে এবং গার্জিয়ান। তো আমার মনে হয় এই ভালো জায়গায় নিজেদেরকে প্রোভাইড করার জন্য শিক্ষকের ভূমিকা অনেক 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 বেশি। কারণ এই ইন্টারমিডিয়েটে একটা স্টুডেন্ট যখন 11 বা 12 ক্লাসে পা দিচ্ছে তখন সে অ্যাডমিশন টেস্ট বোঝে না, এই অবজেক্টিভ প্রশ্ন বোঝে না, সিকিউ বোঝে না। তাকে নতুন করে কিন্তু এগুলো তার মধ্যে প্রতিস্থাপন করা হচ্ছে, অর্থাৎ নতুন উইন্ডোজ দেওয়া হচ্ছে। এখন এই উইন্ডোজ দেওয়ার জন্য কতটা সূক্ষ্মভাবে দেওয়া হচ্ছে, কত বিটের দেওয়া হলো, এইটা কিন্তু শিক্ষকের দায়িত্ব। সেটা হ্যান্ডেলিং করা, প্রপার কেয়ার যেটা, সেটা হচ্ছে গার্জিয়ানের দায়িত্ব। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় শিক্ষকের ভূমিকা অনেক অনেক বেশি। তো আমরা স্টুডেন্টদের যেন ভুল পথে পরিচালিত না করি, সঠিক তথ্য তাদের হাতে তুলে দিই, তাহলে আমার মনে হয় তারা অনেক ভালো করতে পারবে বলে আমি মনে করি। আজকে আমাদের আলোচ্য বিষয় চাপের সূত্র। চাপের সূত্র 1842 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রেনো, REGNAULT, এই বিজ্ঞানী রেনো, এটা হলো রেনোর বানান। তো এই বিজ্ঞানী রেনো সর্বপ্রথম এই চাপের সূত্র প্রদান করেন। চাপের সূত্র যদি আমরা আলোচনার দিক থেকে দেখতে চাই, তাহলে আয়তনের সূত্র অর্থাৎ চার্লসের সূত্রের প্রায় একই রকম। চার্লসের সূত্রে কনস্ট্যান্ট ছিল হচ্ছে কি চাপ, আর চাপের সূত্রে এসে কনস্ট্যান্ট থাকছে হলো আয়তন। তাছাড়া অন্য পরিবর্তনগুলো একই। তাহলে স্থির চাপে তাপমাত্রার সাথে আয়তনের ঠিক যেভাবে পরিবর্তন হয়েছে চার্লসের সূত্রে, চাপের আয়তনের স্থির রেখে তাপমাত্রার সঙ্গে ঠিক একইভাবে চাপেরও পরিবর্তন ঘটছে চাপের সূত্রে এসে, অর্থাৎ রেনোর সূত্র। এটাকে রেনোর সূত্রও বলে, চাপের সূত্র বা রেনোর সূত্র। তো কি সূত্রটা? এই সূত্রটা কি বলছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি কোনো আমরা গ্যাসের নির্দিষ্ট পরিমাণ নিই এবং নির্দিষ্ট আয়তনের গ্যাস নিই, তাহলে নির্দিষ্ট পরিমাণ বলতে n কনস্ট্যান্ট আর v কনস্ট্যান্ট, এই দুইটা কনস্ট্যান্ট নিয়ে বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ P0। তাহলে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ কত হবে? থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ P কত হবে? বলছে আগের এই 0 ডিগ্রির চাপ থাকবে প্লাস বৃদ্ধি পাবে কত? বৃদ্ধি পাবে বলছে এই থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই P0/273, এইটা ইন্টু থিটা। এইটা হবে আমাদের থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ P0 হয়। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে চাপ থাকবে সেই চাপের 1/273 অংশ প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে বৃদ্ধি পাবে। যদি থিটার মান 1 ডিগ্রি হয়
তাহলে P0/0, 2 ডিগ্রি হলে P0/273, এইভাবে আমাদের মান বৃদ্ধি পেতে থাকবে। যদি থিটার মান 0 ডিগ্রি হয় P = P0, অর্থাৎ কোনো চাপ বৃদ্ধি পাবে না। তাহলে চাপ বৃদ্ধি পাচ্ছে কিসের উপরে? তাপমাত্রার সঙ্গে। এইটা হলো আমাদের সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সঙ্গে চাপের সম্পর্ক। সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সঙ্গে চাপের সম্পর্ক। আমরা এটাকে কেলভিন স্কেলের সঙ্গে নিয়ে যেতে চাই বা আন্তর্জাতিক স্কেলের সঙ্গে নিয়ে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করব আমরা? P = P0 যদি আমরা কমন নিই তাহলে 1 + θ/273, এটা, বা P0 × 273 + θ/273। P0/273 কিন্তু কনস্ট্যান্ট, P0/273 কনস্ট্যান্ট। অতএব 273 + θ, এইটা হচ্ছে কত? T কেলভিন। আর 273 সমান যেটা হবে সেটা হচ্ছে আমাদের T0 কেলভিন। তাহলে T0 মান কিন্তু কনস্ট্যান্ট সবসময়। অতএব P = P0 × T/T0, বা P/P0 = T/T0, এটা বলতে পারি আমরা। এই সমীকরণটা ব্যবহার করতে পারি, বা এটাকে যদি আমরা এভাবে লিখি যে P = P0/T0 × T, এভাবে যদি লিখি আমরা, তাহলে এভাবে যদি লিখি তাহলে এখানে P0/T0 সমান K, এটা ধ্রুবক। কারণ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ যেটা পাওয়া যাবে সেই চাপটা হচ্ছে কি? ধ্রুবচাপ। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের নির্দিষ্ট আয়তনে যে চাপ তৈরি হবে সেই চাপের কিন্তু আর পরিবর্তন হবে না। তাহলে সেই ক্ষেত্রে P0 যদি কনস্ট্যান্ট হয় তাহলে T0 মানও কনস্ট্যান্ট। তাহলে এখন আমরা এটাকে বলতে পারি P = KT। এইটা হচ্ছে আমাদের পরম তাপমাত্রার সঙ্গে সম্পর্ক। এটাও কিন্তু আমাদের পরম তাপমাত্রার সাথে সম্পর্ক। এটা 2 নম্বর বলি আমরা, এইটাকে 3 নম্বর বলি। 3 নম্বর। তাহলে 1, 2, 3, এই তিনটাই হচ্ছে আমাদের চাপের সঙ্গে তাপমাত্রার সম্পর্ক। প্রতি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তাপমাত্রা বাড়লে চাপ বাড়বে। এখানে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে তাপের বৃদ্ধি কত হলো? আয়তনের এই চাপের বৃদ্ধি 1/273 অংশ করে বৃদ্ধি পেতে থাকবে। এখানেও সেইটাই দেখা যাচ্ছে যে P/P0 = T/T0। তাহলে এখান থেকেও আমরা বলতে পারি P proportional to T। এখান থেকেও বলতে পারি, এখানে এসেও বলতে পারি আমরা যে P proportional to T, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ গ্যাসের নির্দিষ্ট আয়তনের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। ব্যাস, এই হয়ে গেল আমাদের চাপের সূত্র। তাহলে চাপের সূত্রে শুরু করলাম আমরা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্বারা, শেষ করছি আমরা কেলভিন তাপমাত্রা দ্বারা। এইটা হলো সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সঙ্গে চাপের সম্পর্ক, এটা হলো আমাদের কেলভিন তাপমাত্রার সঙ্গে চাপের সম্পর্ক। কেলভিন তাপমাত্রার সঙ্গে এটাই হলো আমাদের চাপের সম্পর্ক। এখন আমরা এইগুলোকে নিয়ে একটু লেখচিত্র দেখতে চাই। তাহলে এটাই ছিল আমাদের রেনোর অবজারভেশন, তাই না? এই তাহলে আমরা P ভার্সাস T লেখচিত্র দিয়ে শুরু করতে চাই। 1 নম্বর, তাহলে P ভ্যারিজ অ্যাজ T, এটা বোঝা যাচ্ছে। তাহলে P = P proportional to T যদি হয় তাহলে এটার লেখচিত্র হবে কেমন? এটা এদিকে হলো T, এদিকে হলো আমাদের P। এই তাহলে মূলবিন্দুগামী সরলরেখা অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, নির্দিষ্ট
আয়তনে। তাহলে যেহেতু আয়তন কনস্ট্যান্ট থাকে এই জন্য এই গ্রাফগুলোকে বলা হয় আইসোচোর গ্রাফ, আইসোচোর গ্রাফ না, আইসোকোরিক গ্রাফ। এর আগের বেলায় বয়েলের সূত্রটা সমুষ্ণ তাপমাত্রায় ছিল, এই জন্য আমরা বলেছিলাম আইসোথার্মাল গ্রাফ বা লেখচিত্র। তারপরে হচ্ছে চার্লসের সূত্র ছিল কি নির্দিষ্ট চাপে, এই জন্য ওটার নাম ছিল আইসোবারিক গ্রাফ। আর এটা হচ্ছে কি নির্দিষ্ট আয়তনে, নির্দিষ্ট আয়তনে এই লেখচিত্রটাকে আমরা বলবো আইসোসোরিক গ্রাফ, আইসোসোর গ্রাফ বা সম আয়তন গ্রাফ। সম আয়তন লেখচিত্রও বলে এটাকে, সম আয়তন। আমি প্রত্যেকটা বিষয়ের সাথে তোমাদের ইংলিশ টার্মগুলোকে তুলে দেওয়ার চেষ্টা করি, এই কারণে অ্যাডমিশন টেস্টে গিয়ে কিন্তু তোমার এই সম আয়তন লেখচিত্র বলবে না, তখন বলবে যে এই লেখচিত্র কোন ধরনের, আইসোবারিক, আইসো থার্মাল আর আইসোসোর, আইসোকোর কোনটা। তাহলে সেই ক্ষেত্রে ইংলিশ টার্মগুলো কিন্তু আমাদের জানা থাকা লাগবে, তাই না? এটা পরম তাপমাত্রা এবং চাপের মধ্যে সম্পর্ক, কিন্তু এটা পি ভার্সাস টি পরম তাপমাত্রার সঙ্গে, ঠিক আছে। 2 নম্বরে এসে আমরা আরেকটা লেখচিত্র অঙ্কন করতে চাই, সেটা হচ্ছে যে বিভিন্ন আয়তনের, তার মানে V3 V2 V1 আয়তনে পি ভার্সাস টি লেখচিত্র। তাহলে পি ভার্সাস টি লেখচিত্র হচ্ছে আমাদের এইটা, এটা টি, এদিকে হলো পি। এখন V2 আয়তনের জন্য, এখানে তো নির্দিষ্ট আয়তন, সেই নির্দিষ্ট আয়তন যদি V3 হয় তাহলে V3-র জন্য কোন গ্রাফটা বা কোন লেখচিত্রটা হবে। দেখা গেল যে V3-র জন্য একটা পাচ্ছি আমরা, V2 এর জন্য একটা পাচ্ছি আমরা, V1 এর জন্য পাচ্ছি একটা আমরা। তাহলে এই তিনটার মধ্যে কোনটা V3-র জন্য, কোনটা V1 এর জন্য, তাই না? তাহলে এখন আমরা কি দেখব, আমরা জানি সূত্রটা হচ্ছে আমাদের পিভি ইজ ইকুয়াল টু আর টি, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য। তাহলে এখানে পি ইজ ইকুয়াল টু আর বাই ভি টি। তাহলে এখানে ঢাল কত, ঢাল কে ইজ ইকুয়াল টু আর বাই ভি। তাহলে কে ভ্যারিজ অ্যাজ 1 বাই ভি। আয়তন যদি বেড়ে যায় তাহলে তার ঢাল কমে যাবে, আয়তন যদি বেড়ে যায় তাহলে তার ঢাল কমে যাবে। আয়তনের যে পরিমাণটুকু আমরা পেলাম, এই ঢালের যে পরিমাণটুকু পেলাম আমরা এই সমীকরণে, সেই ঢালের ক্ষেত্রে এসে আমরা দেখতে পাচ্ছি যে সেই ঢালের মান, আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে তার ঢাল কমে যাবে। তাহলে ঢাল কম কোনটার, এইটা। তাহলে এটা হলো আমাদের V3, এইটা V2, এটা হলো V1। তাহলে এইটা হচ্ছে তখন আমাদের বলতে পারবো যে V3 ইজ গ্রেটার দ্যান V2 ইজ গ্রেটার দ্যান V1। যার ঢাল কম হবে সেই আয়তনটা কি হবে, অপেক্ষাকৃত বড় হবে। তাহলে অপেক্ষাকৃত বড় ঢালের জন্য আয়তন কি হবে, ছোট হবে। তাহলে নির্দিষ্ট পরিমাণ আয়তন নিয়ে যদি আমরা পি ভার্সাস টি লেখচিত্র অঙ্কন করি, তাহলে সেই লেখচিত্রের ক্ষেত্রে আমরা দেখব যে যে আয়তন যখন বড় হবে তখন তার ঢাল ছোট হবে, আয়তন যখন ছোট হবে তখন তার ঢাল বড় হবে। এই লেখচিত্রটা খুব ইম্পর্ট্যান্ট একটা লেখচিত্র। এরপরে আমরা দেখতে চাই যে 3 নম্বর, লগ পি ভার্সাস লগ টি লেখচিত্র, এটা। তাহলে আমরা জানি পি ইজ ইকুয়াল টু কেটি বা লগ, যেহেতু পি ইজ ইকুয়াল টু কেটি, লগ পি ইজ ইকুয়াল টু লগ টি প্লাস লগ কে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাই না? এম ইজ ইকুয়াল টু কত, +1, পজিটিভ ঢাল।
পজিটিভ ঢাল, কিন্তু একটা ইন্টারসেপ্টিং ভ্যালু আছে এখানে, ছেদকের একটা মান আছে, সি এর একটা পজিটিভ মান আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা লেখচিত্রটা যদি এরকম করি যে এদিকে নেব আমরা হচ্ছে লগ টি, আর এদিকে নেব আমরা হচ্ছে লগ পি, এটা হচ্ছে আমাদের মূলবিন্দু। তাহলে লগ টির এই টার্মটা 0 হওয়ার পরেও লগ পি এর কিন্তু একটা মান থাকছে, তাই না? লগ টি এর মান 0 হওয়ার পরেও লগ পি এর মান কত? লগ কে। তাহলে এইখান থেকে শুরু হবে, এরপরে কি হচ্ছে, এটার মান প্রপোর্শনাল টু। তাহলে এখান থেকে এইরকম একটা লেখচিত্র, এই মানটুকু হচ্ছে কত আমাদের? লগ কে, লগ কে। ঠিক আছে, এইটা হলো আমাদের লগ কে এর মান। এটা হলো লগ পি ভার্সাস লগ টি এর লেখচিত্র, লগ পি ভার্সাস লগ টি এর লেখচিত্র। আমরা এখন ওই সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে আরেকটু দেখতে চাই। 3 নম্বর, 4 নম্বর একটা লেখচিত্র আমরা দেখতে চাই। পি ভার্সাস থিটা ডিগ্রি সেলসিয়াস লেখচিত্র। এর আগে 1, 2, 3 যেটা দেখলাম আমরা, সেগুলো হচ্ছে পি ভার্সাস কেলভিন টেম্পারেচারের সঙ্গে লেখচিত্র। তাপমাত্রার সঙ্গে সবগুলোই, কিন্তু তাপমাত্রার স্কেল ভিত্তিক আমরা আলাদা করে ফেলেছি। যে 1, 2, 3 যে 3টা লেখচিত্র আমরা দেখলাম, সেগুলো হচ্ছে কেলভিন তাপমাত্রার সঙ্গে কোনো গ্যাসীয় পদার্থের চাপের কিরূপ পরিবর্তন ঘটে। আর এখন যেটা দেখতে চাচ্ছি আমরা, সেটা হলো সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সঙ্গে চাপের কিরূপ পরিবর্তন ঘটে নির্দিষ্ট আয়তনের। তাহলে এই দিকে হচ্ছে আমাদের থিটা ডিগ্রি সেলসিয়াস, এই দিকটায় আমরা দিচ্ছি মাইনাস থিটা ডিগ্রি সেলসিয়াস। এইটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস, এই দিকটা হলো আমাদের চাপ পি। ঠিক আছে, তাহলে এখন 3টা আয়তনের জন্য আমরা দেখতে চাই। একটা হচ্ছে V3, একটা হলো V2, একটা হলো V1, যেখানে সম্পর্কটা এরকম V3 ইজ গ্রেটার দ্যান V2 ইজ গ্রেটার দ্যান V1, এইরকম একটা আয়তনের জন্য আমরা হচ্ছে দেখতে চাই। তাহলে এদিকে তাপমাত্রা ঠিক আছে, এই দিকের এরকম তাপমাত্রা, এইখানের তাপমাত্রাটাকে আমরা একটু আইডেন্টিফাই করে নিলাম, এটা হলো -273 ডিগ্রি সেলসিয়াস, অন্যগুলো ঠিক আছে। তাহলে এখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় V3 আয়তনের জন্য দেখা গেল যে এইটা হলো আমাদের P0, এইটা। তাহলে এইটাকে এমনভাবে এই রেখাচিত্রটা পাবো আমরা যে এইখান থেকে এইটা, তাহলে এটা হলো V3, ঠিক আছে। এরপরে V2 আয়তনের ক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লেখচিত্রটা কেমন হবে? এই যে এটা হলো V2, এটা হলো V1, এই 3টা লেখচিত্র আমরা পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট আয়তনের ক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও, তাহলে এটা P03, এটা P02, এটা P01। তাহলে এক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তন কম বেশি হতে পারে। কেন? কারণ আয়তন কম বেশি করে দিচ্ছি আমরা। তাহলে আয়তন যেখানে বেশি হবে, সেখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ কী হবে? কম হবে। আয়তন বেড়ে গেলে চাপ বেড়ে যাবে, বয়েলের সূত্র এখানেও কাজ করবে। আয়তন যদি বেড়ে যায় তাহলে চাপ কমে যাবে, আয়তন যদি কমে যায় তাহলে সেই ক্ষেত্রে চাপ বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের। তাহলে এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সকল গ্যাসীয় পদার্থের চাপ 0 যদি আয়তন 0 হয়, অর্থাৎ চার্লসের সূত্র আর এটা একই ধরন। যে চার্লসের সূত্রে বলা হচ্ছে যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসীয় পদার্থের আয়তন 0 হয়ে যাচ্ছে। তো যেখানে আয়তন 0 হচ্ছে সেখানে চাপ তো থাকবে না। আয়তন যেখানে 0 হয়ে যাচ্ছে সেখানে চাপের মান কোথায় পাবো আমরা? তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সকল গ্যাসীয় পদার্থের চাপ 0। -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সকল গ্যাসীয় পদার্থের চাপ 0।
সকল গ্যাসীয় পদার্থের চাপ শূন্য। তাহলে এইগুলো হচ্ছে আমাদের চাপীয় সূত্র। চাপীয় সূত্র, তাহলে চাপের সূত্রের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে কোনো গ্যাসীয় পদার্থের চাপ তার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে চাপ থাকে সেই চাপের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে চাপ বৃদ্ধি পাবে, যদি তাপমাত্রা হ্রাস পায় তাহলে চাপ কমে যাবে। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। চাপের সূত্র থেকে চাপের সূত্রের মুখস্থ মানটা তো আমরা করবই, কিন্তু সবথেকে গুরুত্বের সঙ্গে যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেটা হলো যে এই লেখচিত্রগুলো। ঠিক আছে, এই লেখচিত্রগুলো আমাদের হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখতে চাই অ্যাভোগাড্রোর সূত্র। অ্যামেলিও অ্যাভোগাড্রো 1811 সালে তিনি হচ্ছে সর্বপ্রথম এই সূত্রটা দান করেন। এবং কেমিস্ট্রি পড়তে গেলে বা ফিজিক্যাল কেমিস্ট্রি পড়তে গেলে আমাদের অ্যাভোগাড্রোর সূত্র খুব গুরুত্বপূর্ণ, কারণ কোনো গ্যাসের পরিমাণের সঙ্গে তার আয়তনের কীরূপ সম্পর্ক হয় সেইটা কিন্তু আমাদের হচ্ছে অ্যাভোগাড্রোই সর্বপ্রথম প্রতিপাদন করেছিলেন। এই জন্য অ্যাভোগাড্রোর সূত্রটা আমাদের মলিকুলারস লেভেলের ফিজিক্স বা কেমিস্ট্রি পড়তে গেলে অ্যাভোগাড্রোর সূত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেখানে গ্যাসের পরিমাণ নিয়ে কথা বলা হয়। এই যে মোলার মাস, মোল সংখ্যা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের অ্যাভোগাড্রোই সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন। এখানে তার সার্টেন কন্ডিশনটা কী ছিল যে at constant temperature and volume, at constant temperature and volume at constant temperature and pressure, নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রা, তার মানে এখানে P কনস্ট্যান্ট আর একটা হলো T কনস্ট্যান্ট। তাহলে সম্পর্কটা কিসের মধ্যে? V এবং N এর মধ্যে। V এবং N এর মধ্যে সম্পর্কটা হচ্ছে V এবং N এর মধ্যে। বলছে একই তাপমাত্রা ও চাপে ভিন্ন ভিন্ন গ্যাসের ক্ষেত্রে, একই তাপমাত্রা ও চাপে ভিন্ন ভিন্ন গ্যাসের ক্ষেত্রে একই আয়তনের মোল সংখ্যা একই থাকবে। এইটা হলো আমাদের অ্যাভোগাড্রোর সূত্র, যে under the certain condition or under the constant temperature and pressure, হ্যাঁ, যে কোনো গ্যাসের ক্ষেত্রে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, যে কোনো গ্যাস আমরা নিই না কেন, তাদের যদি নির্দিষ্ট পরিমাণ আয়তন নিই তাহলে সেই একই পরিমাণ আয়তনের হাইড্রোজেন, একই পরিমাণ আয়তনের অক্সিজেন, একই পরিমাণ আয়তনের নাইট্রোজেন, সবার মধ্যে মোল সংখ্যা কি থাকবে? একই পরিমাণ থাকবে। মোল সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? মোল সংখ্যা N ইজ ইকুয়াল টু গ্যাসের পরিমাণ ডিভাইডেড বাই মোলার পরিমাণ। অর্থাৎ এটা যদি m গ্রাম হয়, এটা হচ্ছে m গ্রাম, এটা হলো মাস আর এটা হলো মোলার মাস। তাহলে এই দুইটার অনুপাতকে বলা হবে গ্যাসের মোল সংখ্যা। তাহলে সেই মোল সংখ্যা কিসের উপর নির্ভর করছে? গ্যাসের আয়তনের উপরে নির্ভর করছে। কি অবস্থায়? নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে। তাহলে এইটাকে আমরা কিভাবে বলতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক। অতএব অন্যভাবে আমরা এটাকে বলতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক। কি অবস্থায়? অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, বা V ইজ ইকুয়াল টু Kn। তাহলে এটাকে এখন আমরা কি বলতে পারি? অতএব V1 বাই N1 ইজ ইকুয়াল টু V2 বাই N2 ইজ ইকুয়াল টু V3 বাই
n3 ডট 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 vn বাই nn ইজ ইকুয়াল টু ধ্রুবক, এইটা হলো আমাদের অ্যাভোগাড্রোর সূত্র। তাহলে অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা কি সম্পর্ক পাচ্ছি? অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা পাচ্ছি যে নির্দিষ্ট আয়তনের সঙ্গে বা কোনো গ্যাসের আয়তনের সঙ্গে তার মোল সংখ্যার সম্পর্কটা কি, শর্তটা কি, যে তাপমাত্রা এবং চাপ কনস্ট্যান্ট থাকবে, তাপমাত্রা এবং চাপ কনস্ট্যান্ট থাকবে। এইখান থেকেই আমরা সেই বিখ্যাত সমীকরণটা পেয়েছিলাম যে এসটিপিতে যদি আমরা লিখি তাহলে কি হবে? প্রেসার টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে গেল। সেই অবস্থায় কি বলছে যে 1 মোল আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে n ইজ ইকুয়াল টু 1 মোল হলে বলছে ভি ইজ ইকুয়াল টু হবে 22.4 লিটার বা 0.0224 মিটার কিউব। এটা 0.022 মিটার কিউব এটা। তাহলে এই আয়তনটা আমরা পাবো। এখন বলছে যে এসটিপিতে যদি এইটা তার আয়তন হয় তাহলে তার মোল সংখ্যা কত হবে? বলছে তখন নাম্বার অফ molecules in a certain volume কত? 22.4 লিটার। তাহলে এই সার্টেন ভলিউমে কি থাকবে? এসটিপিতে নাম্বার অফ মলিকুলস কত সেইটাকে বলছে Na ইজ ইকুয়াল টু 6.023 ইন্টু 10⁻23 পার মোল। এই নাম্বারটাকে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার। এই নাম্বারটাকে বলা হবে অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে? তাহলে অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা খুব ইম্পর্টেন্ট যে ফাইন্ডিংস সেটা হলো কি, এসটিপিতে কোনো গ্যাসের আয়তন পাচ্ছি, এসটিপিতে ওই গ্যাসের 1 মোলের মলিকুলস নাম্বারটা পাচ্ছি। খুব গুরুত্বপূর্ণ এই নাম্বার দুইটা, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে আমরা যদি একটা অঙ্ক করতে চাই অ্যাভোগাড্রোর সূত্র ব্যবহার করে, তাহলে অঙ্কটা এরকম হবে যে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন এবং একক আয়তনে গ্যাসের অণু সংখ্যা নির্ণয় করো। এই একটা কোশ্চেন যদি হয় আমাদের, তাহলে একক আয়তনে কোনো গ্যাসের, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা জানি যে সূত্রটা সেটা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু NRT। তাহলে এসটিপিতে তাহলে এখানে তো n ইজ ইকুয়াল টু 1 মোল বলাই আছে। তাহলে এসটিপিতে আমাদের কি বের করতে হবে? বা ভি ইজ ইকুয়াল টু NRT বাই পি। তাহলে এসটিপি যেহেতু, তাহলে টি ইজ ইকুয়াল টু 273 কেলভিন, পি সমান কত? 1 ATM সমান হচ্ছে 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল। আর এর মান কত? 8.314 জুল পার মোল পার কেলভিন। তাহলে এই মানগুলো যদি আমরা এখন বসাই এখানে, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত পাওয়া যাবে? তাহলে 1 ইন্টু 8.314 ইন্টু 273 ডিভাইডেড বাই 1.013 ইন্টু 10⁵। এইটাকে যদি আমরা এখন হিসাব করি তাহলে এর মানটা পাওয়া যাবে 0.0224 মিটার কিউব।
এটাকে আমরা বলবো 22.4 লিটার। এই ভি ইজ ইকুয়াল টু, তাহলে এর আয়তন পাওয়া গেল কি, ভি ইজ ইকুয়াল টু 22.4 লিটার পাওয়া যাচ্ছে। তাহলে 22.4 লিটারে আমাদের অনুসংখ্যা কত, 6.023 × 10⁻23। ঠিক আছে, তাহলে ভি আয়তনে অনুসংখ্যা Na ইজ ইকুয়াল টু কত, 6.023 × 10⁻23। অতএব একক আয়তনে অনুসংখ্যা Na/v, এটা সমান তাহলে কত হবে, এই মানটা আমরা বসাই। অতএব Na/v ইজ ইকুয়াল টু 6.023 × 10⁻23 ডিভাইডেড বাই 0. অবশ্যই এসআই একক বসাতে হবে, 0.224। এই মানটা হচ্ছে তাহলে কত হচ্ছে আমাদের, 2.69 × 10⁻25 পার মিটার কিউব। যদি আমরা এইটা দিয়ে ভাগ করতাম তাহলে পার লিটার হতো, পার লিটার। তাহলে এটাকে যদি আমরা ভাগ দিয়ে দিই, (6.023 × 23 ভাগ 22.4) 2.69 × 10⁻22 পার লিটার। এই ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো আমরা হচ্ছে এই অ্যাভোগাড্রোর সূত্র ব্যবহার করে সমাধান করতে পারলাম। এরকম আরও অনেক প্রবলেম আছে যেগুলো আমরা আস্তে আস্তে দেখব বা দেখাবো। তো এই হলো আমাদের আজকে চাপের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র। তাহলে এই চারটা সূত্র আমাদের গ্যাসিয়াস ল যেটাকে বলি আমরা, বা গ্যাসিয়াস ল যেটাকে বলি, যেগুলোকে বয়েল সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র আর অ্যাভোগাড্রোর সূত্র। তাহলে এই সূত্রগুলো আমাদের আলোচনা আজকে সম্পন্ন হয়ে গেল। তো ভালো থাকো তোমরা, এগুলো দেখো, পড়বা যখন পর্যালোচনামূলক পড়তে হবে। হ্যাঁ, মানে ভিতর থেকে সমস্যাগুলো বের করে নিয়ে এসে তার সমাধান করতে হবে। সক্রেটিস বলেছিল কি, যে নো দাই সেলফ, নিজেকে চেনো। নিজেকে মানে কি, নিজের ভিতরটাকে চেনো। তো আমি বলি যে তোমাদের জানতে হবে ফিজিক্স অফ দ্য ফিজিক্স, ফিজিক্সের ভিতরটা জানতে হবে। ফিজিক্স অফ দ্য ফিজিক্স, ফিজিক্স অফ দ্য ফিজিক্স, ফিজিক্স অফ দ্য ফিজিক্স। ওকে, ভালো থাকো।